হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস এক্সপ্রেস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের স্টাডি এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমাদের আপকামিং রেলের যে এক্সাম আছে, এছাড়া এসএসসির যে এক্সাম আছে, এছাড়া আদার্স যে এক্সাম আছে, তোমরা তার জন্য তোমাদের প্রিপারেশান ভালোভাবে চলছে। আজকে আমরা যে ফিজিক্সের সায়েন্সের মধ্যে যে ফিজিক্স পার্টটা আছে এবং তার মধ্যে যে নিউমেরিক্যালের যে সিরিজটা আমরা করছিলাম, তার একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এসছে। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এগোচ্ছি। তো আমরা এই ভিডিওতে আবার আগের ভিডিওর মতনই নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করব। আমরা এই ভিডিওতে আজকে টোটাল 30টা কোশ্চেন রেখেছি, চেষ্টা করব 30টা কোশ্চেন সলভ করার টাইমের মধ্যে। ওকে, তো দেখো এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। দেখো সেটা কি ইনফরমেশান, দেখো এটা হচ্ছে একটা ব্যাচ রিলেটেড ইনফরমেশান। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাচ রিলেটেড ইনফরমেশান। দেখো সেই ইনফরমেশানটা আমি দিই। দেখো একটা রেলওয়ে স্পেশাল ব্যাচ আমরা শুরু করেছি এবং যেটা চলছে, শুরু করেছি না, যেটা অলরেডি চলছে। এই যে রেলওয়ে স্পেশাল যে ব্যাচটা আছে, এটা আপকামিং যে রেলের এক্সাম আছে তার জন্য খুব বেনিফিশিয়াল এবং এই ব্যাচটা অফলাইন এবং অনলাইন দুই মোডেই অ্যাভেলেবেল এবং এটা একটা ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন ব্যাচের সাথে সাথে এটা একটা প্র্যাকটিস ব্যাচও, কারণ এই ব্যাচে প্রচুর কোশ্চেন সলভ করানো হবে। যেভাবে আমি নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করাচ্ছি এখানে, সেভাবেই নিউমেরিক্যাল ছাড়াও যে থিওরিটিক্যাল এবং যে লজিক্যাল কোশ্চেনগুলো সায়েন্সে মানে জিজ্ঞেস করা হচ্ছে, এছাড়া যে সমস্ত লজিক্যাল বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদের ম্যাথ রিজনিংয়ে পড়ছে, সেই সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস হয়ে যাবে এখানে। অথবা যারা প্রথমবার এক্সাম দেবে তাদের জন্য তো এটা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে কাজ করবে। এছাড়া যারা আগে এক্সাম দিয়েছো তাদের জন্য এই ব্যাচটা খুব বেনিফিশিয়াল হবে। এই ব্যাচটা হচ্ছে আমার দ্বারা আনা হবে, অলরেডি একজন সিলেক্টেড স্টুডেন্টের দ্বারা এই ব্যাচটা চালনা করা হবে। ঠিক আছে, এবং এই ব্যাচটা কোথায় অ্যাভেলেবেল? আগরপাড়াতে অ্যাভেলেবেল। এবং এই ব্যাচে আমরা যেটা বলছিলাম যে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কভার করব। কোন কোন সাবজেক্ট কভার করা হবে, যেহেতু এটা রেলওয়ে স্পেশাল একটা ব্যাচ, এর জন্য ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স, এই তিনটে সাবজেক্ট এখানে কভার করা হবে। জেনারেল সায়েন্সটা আমরা খুব ডিপলি আলোচনা করব। জেনারেল সায়েন্সটা এখন চলছে আমাদের, ম্যাথ রিজনিংয়ে অনেকটা শেষ হয়ে গেছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, যারা নতুন আসবে তাদেরকে আবার সেই প্রিভিয়াস জিনিসগুলো দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তাদের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। এবার দেখো এই ব্যাচটা হচ্ছে স্যাটারডে এবং সানডে মানে উইকেন্ডে অ্যাভেলেবেল, কারণ যেহেতু আমি অলরেডি একজন ওয়ার্কিং প্রফেশনাল, তো এর জন্য আমাকে এই ব্যাচটা উইকেন্ডেই করাতে হবে। এই ব্যাচে কী কী জিনিস তোমাদের প্রোভাইড করা হবে, দেখো পিডিএফ নোটস দেওয়া হবে, মানে যেটা অনলাইন মোডে আমরা যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলোর পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, বোর্ডের কন্টেন্টটা। এবং অফলাইন মোডে যে যদি তোমরা করো তো সেখানে তোমাদের নোটস তো দেওয়া হবে। এবং এখানে যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করানো হবে, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো থাকবে, যেগুলো মানে যেগুলো রিসেন্ট এক্সামে চলে এসছে কোশ্চেন। ঠিক আছে, রিসেন্ট জাস্ট এক্সামে যেগুলো হয়েছে, রেলওয়ে ছাড়া অন্যান্য যে এক্সামের কথা বলছি, সেখান থেকেও কোশ্চেনগুলো সলভ করানো হবে। স্পেশাল ট্রিক অ্যান্ড টেকনিক শেখানো হবে, যেভাবে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো, যেভাবে আমি তোমাদের সলভ করাই কোশ্চেন, ঠিক তোমরা দেখবে সেভাবেই ট্রিক আর টেকনিকগুলো তোমরা এখানে শিখবে। আর মান্থলি মক টেস্টের ব্যবস্থা আছে এখানে। এই ব্যাচটা কোন কোন এক্সামের জন্য বেনিফিশিয়াল? আরআরবি এলপি টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এসআই কনস্টেবল এবং আরআরবি যেই রেলওয়ে স্পেশাল ব্যাচ, মানে এখানে ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স করানো হবে। মানে ইংলিশটা এখানে করানো হবে না। জেনারেল সায়েন্স ছাড়াও যে নর্মাল যে জিকের যে 10 নম্বরের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এছাড়াও যে জিকের যে পার্টটা আছে সেটাও এখানে করিয়ে দেওয়া হবে। এখানে জিকের পার্টটাও করিয়ে দেবো, ঠিক আছে তো? আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করো, ঠিক আছে? আমি তোমাদের আরও ব্যাচ ডিটেলসটা বলে দেবো। ওকে, তো চলো, এই ছিল একটা ছোটো ইনফরমেশান। শুরু করি আজকে আমাদের এই ভিডিও। তো চলো আজকে ভিডিও শুরু করছি। আজকের পার্ট হচ্ছে আমাদের টপিক হচ্ছে গিয়ে মেকানিক্স পার্ট 2। ঠিক আছে, আমাদের টপিক কি? মেকানিক্স পার্ট 2। কার দ্বারা আনা হচ্ছে? আমার দ্বারা, অলরেডি সিজিএল সিলেক্টেড স্টুডেন্ট। দেখো চলো তাহলে আমরা আমাদের 1 নম্বর কোশ্চেন দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি, এই ভিডিওটা শুরু করছি। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে 900 × 10⁻6 জুল অফ এনার্জি ইজ কনজিউমড ইন এ মান্থ ইন এ হাউস, হাউ মাচ দিস এনার্জি ইজ ইন দ্য ইউনিট। এবার একটা জিনিস দেখো, এনার্জির যে ইউনিট সেটা কি হয়? আমরা জানি যে এনার্জির ইউনিট হয় জুল, কিন্তু এনার্জির ইউনিট হয় জুল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এনার্জির যে কমার্শিয়াল ইউনিটটা হয় না, মানে আমাদের যে ইলেকট্রিসিটি যে আমাদের মেজার করতে আসছে এবং আমাদের যে বলছে না যে এত টাকা খরচা হচ্ছে, এত টাকা ইলেকট্রিসিটি বিল আসলো, তো সেই কমার্শিয়াল যে ইউনিটটা আছে, ঠিক আছে, তো সেই কমার্শিয়াল ইউনিটটা দেখো তাহলে আমাদের যে এনার্জি যে কমার্শিয়াল ইউনিটটা হয় না, এটাকে বলা হয় কি? বিওটি বা 1 ইউনিট, মানে 1 ইউনিটে বলতে পারি আমরা, বা বিওটি বলতে পারি। বিওটি মানে কি জানো? বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, তাই না? বিওটি মানে কি? বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে দেখো এই যে 1 বিওটি বা এই যে 1 ইউনিট, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি 1 কিলোওয়াট ঘন্টা।
ঠিক আছে, দেখো 1 বিউটি মানে তাহলে কি দাঁড়ালো, 1 বিউটি মানে তাহলে দাঁড়ালো 1 কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো যে আমাদের বলে যে হাউ মাচ দিস এনার্জি ইজ ইন দ্য ইউনিট, তাহলে আমাদের এই 1 ইউনিটের মানটাই বের করতে হবে এখানে, মানে ইউনিটে আমাদের মানটা বের করতে হবে, তাই তো। এবার দেখো এই যে 1 কিলোওয়াট ঘন্টা মানে কি, দেখো 1 কিলোওয়াট ঘন্টা মানে আমরা লিখতে পারি কি বলো তো, আমরা লিখতে পারি 1000 ওয়াট, তাই না। 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে আমরা কি জানি, 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, তাই না। তাহলে কি হলো দেখো এটাকে যদি আমরা করি, দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি হলো 36 ইন্টু 10⁵, 36 ইন্টু 10⁵ ইন্টু ওয়াট সেকেন্ড, এটাকে দেখো যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে 3.6 ইন্টু 10⁶ লেখা যায়, তাই না। আর এই ওয়াট সেকেন্ড মানে কি বলতে পারবে, ওয়াট সেকেন্ড মানে দেখো কি বলতো, ওয়াট মানে হচ্ছে কি জুল পার সেকেন্ড, আর ইন্টু সেকেন্ড, তাহলে দেখো কেটে গেল, সেকেন্ড কেটে গেল, তাহলে কি দাঁড়ালো আমাদের 3.6 ইন্টু 10⁶ জুল দাঁড়ালো না। তার মানে কি দাঁড়ালো যে আমার 1 ইউনিটের মান হচ্ছে গিয়ে 3.6 ইন্টু 10⁶ জুল, তাই না। 1 ইউনিটের মান তাহলে কত দাঁড়ালো, 3.6 ইন্টু 10⁶ জুল। দেখো আমি তাহলে এটাই হচ্ছে আমি একটু প্রুফ করে দেখালাম, বাকি জিনিসগুলো আমি একটু তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বাকি জিনিসগুলো আমি একটু মুছে দিচ্ছি, দেখো আমি উপরটা একটু মুছে দিলাম। তাহলে আমরা সিম্পলি কি পেলাম দেখো, তাহলে আমরা সিম্পলি পেলাম হচ্ছে যে 1 ইউনিট মানে হচ্ছে কি আমার 3.6 ইন্টু 10⁶ জুল, এটা মনে রাখতে হবে। এবার দেখো আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, ঠিক আছে, আমরা এটাকে ঘুরিয়ে লিখছি কি যে 3.6 ইন্টু 10⁶ জুল মানে হচ্ছে 1 ইউনিট, তাহলে আমাকে 900 ইন্টু 10⁶ জুল মানে কত ইউনিট বের করতে হবে। এই যে 900 ইন্টু 10⁶ জুল মানে কত ইউনিট বের করতে হবে। তো কীভাবে বের করবো দেখো, তাহলে কীভাবে বের করবো আমরা এটা একটু মুছে দিলাম এটা, এ দেখো তাহলে দেখো 1 জুল মানে তাহলে কত, 1 ইউনিট বাই 3.6 ইন্টু 10⁶, তাহলে আমার 900 ইন্টু 10⁶ জুলের মান বের করতে হবে। তাহলে 900 ইন্টু 10⁶ জুলের মান কত হচ্ছে দেখো, এইটা মুছে গেল একটুখানি, ঠিক আছে কোনো ব্যাপার না। তাহলে দেখো আমরা লিখছি 900 ইন্টু 10⁶ জুলের মান তাহলে কত, ঐকিক নিয়ম করছি আমরা 1/3.6 ইন্টু 10⁶ ইন্টু 900 ইন্টু 10⁶, দেখো এখানে 10⁶ কেটে গেল, পয়েন্ট উঠলো, তাহলে উপরে 10 হলো একটা, দেখো 9 দিয়ে কাটলাম 4, 9 দিয়ে কাটলাম কত 100, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটলাম কত, তাহলে 4 দিয়ে কাটলাম 100, কাটলাম 25, তাহলে 25 10টা কাটবে না, সরি 10টা কাটবে না, তাহলে এখানটা এটা 3.6 ছিল, আর এটা 10, তাহলে দেখো এখানে কি হচ্ছে 25 ইন্টু 10 কত হচ্ছে, তাহলে অ্যান্সার 25 ইন্টু 10 হয়ে গেল আমার 250, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার ডি 250 ইউনিট, ঠিক আছে। তো তাহলে অ্যান্সার হয়ে গেল কি ডি 250 ইউনিট, বোঝা গেল, কিছুই না, মানে আমাদের খালি এই যে 1 ইউনিট মানে যে 3.6 ইন্টু 10⁶ জুল, এটাই খালি আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগোতে থাকি, চলো তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা যাই আমরা। নেক্সট কোশ্চেনটা দেখো সাইডে যে কোশ্চেনটা আছে ওটাই নেক্সট কোশ্চেন, এটা তাহলে মুছে দিলাম। এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো কী বলে, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে অ্যান 8 কেজি আয়রন বল অ্যান্ড 3 কেজি অ্যালুমিনিয়াম বল আর ড্রপ ফ্রম এ হাইট অফ 20 মিটার, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি অ্যামাউন্ট উইল বি দ্য সেম ইন দেম অ্যাবাভ 10 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তার মানে একটা জিনিস দেখো, তুমি একটা 8 কেজি আয়রন বল এবং একটা 3 কেজি অ্যালুমিনিয়াম বলকে কী করছো, ড্রপ করছো 20 মিটার হাইট থেকে। হ্যাঁ, এখানে কি জিজ্ঞেস করছে বলো তো, এখানে জিজ্ঞেস করছে যে একটা 8 কেজি আয়রন বল একটা 3 কেজি অ্যালুমিনিয়াম বলকে তুমি উপর থেকে ফেলেছো, কত 20 মিটার হাইট থেকে ফেলেছো। হ্যাঁ, দুটো, একটা হচ্ছে 8 কেজি আছে আর একটা 3 কেজি আছে, এরকম করে পড়ছে দুটো, এরকম করে দুটো পড়ছে। তাহলে যখন এরা গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে থাকবে, তো বলছে যখন এরা গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে থাকবে তখন কি বলেছে বলো তো, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি অ্যামাউন্ট উইল বি সেম, মানে কোন জিনিসটা সেম থাকবে যখন এরা হাইট মানে ইসে থেকে গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে থাকবে। দেখো পোটেনশিয়াল এনার্জি তো সেম থাকবে না, কেন, কারণ পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাই তো কী জানি আমরা, mgh, এইচ মানে হচ্ছে হাইট, আর এম মানে হচ্ছে কি, এম মানে হচ্ছে তাদের মাস। দেখো একজনের মাস হচ্ছে 8 কেজি আর একজনের 3 কেজি, তো এটা তো কখনো সম্ভব, এটা তো হবে না কখনো। কাইনেটিক এনার্জি দেখো কাইনেটিক এনার্জি যদি বলি তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হচ্ছে, কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় হচ্ছে গিয়ে 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাই না। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়, কাইনেটিক এনার্জি ফর্মুলা হয় 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে 1/2 এম ভি স্কোয়ার। এবার এখানে জিনিস দেখো দুজনের এম আলাদা হয়ে গেল,
জন্য তো এম আলাদা মানে মাস আলাদা, তাহলে কাইনেটিক এনার্জি হবে না। দেখো মোমেন্টামও ফর্মুলা কি এম ভি, মোমেন্টাম মানে হচ্ছে কি এম ইন্টু ভি, মোমেন্টাম মানে কি এম ইন্টু ভি। এই দেখো দুজনের মাস তো আলাদা, তাহলে এটা হলো না, কিন্তু অ্যাক্সেলারেশনটা এটা কি হবে সেম হবে, সেম থাকবে। অ্যাক্সেলারেশন অলওয়েজ কি থাকবে, অ্যাক্সেলারেশন অলওয়েজ থাকবে হচ্ছে সেম। অ্যাক্সেলারেশন থাকবে কি, অ্যাক্সেলারেশন থাকবে সেম, কারণ এটা এখানে কি কাজ করে, এখানে কাজ করে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখানে কাজ করছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে এখানে। তা বোঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেনটা, এটা একটুখানি হলো থিওরিটিক্যাল কোশ্চেন, তো মনে রাখতে হবে এই কোশ্চেনটা। ওকে, চলো তাহলে আমরা নেক্সট এগোই। দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে আসলাম। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, দেখো নেক্সট কোশ্চেনটা বলছে ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ট্রিপল ইটস কাইনেটিক এনার্জি, তাহলে কি হবে? তো এখানে বলছে কি বলতো, যে মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ট্রিপল হয়ে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো একটা ফর্মুলা এখানে আমি লিখছি, তোমরা যে ফর্মুলাটাকে নোট করো না, কী সেই ফর্মুলা? মোমেন্টাম যে হয়, দেখো মোমেন্টাম যে হয়, এই মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে কি এম ইন্টু ভি, মানে মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, এটা আসলে মোমেন্টাম মানে এখানে লিনিয়ার মোমেন্টাম বলে বেটার হবে। তাই হোক, তাহলে মোমেন্টাম মানে কি হলো মাস ইন্টু ভেলোসিটি, ভাই এটাকে আমরা পি দিয়ে লিখি, পি দিয়ে। তাহলে এই যে পি ইকুয়ালস টু কি, আর রুট ওভার 2 mE, ইকুয়ালস টু কি হলো রুট ওভার 2mE। এখানে যে ই আছে না, ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এটা মনে রাখতে হবে যে ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এই ছিল ফর্মুলা। এবার দেখো আমাদের কি বলেছে, তাহলে দেখো পি ইকুয়ালস টু রুট ওভার 2mE। তাহলে আমি এখানে কি লিখলাম, যে পি ইকুয়ালস টু, তাহলে দেখো এটাকে যদি আমি সাজাই তাহলে কি, এটা পি স্কোয়ার ইকুয়ালস টু 2mE হয়ে গেল। তাহলে ই ইকুয়ালস টু কী হয়ে গেল, পি স্কোয়ার বাই 2m। তার মানে আমি বলতে পারি কি, দেখো এম তো হচ্ছে কি কনস্ট্যান্ট, মানে একটা ধরো অবজেক্ট আছে, সেই অবজেক্টের মাস তো আর চেঞ্জ হবে না, তাই না? অবজেক্টের মাস চেঞ্জ হবে না। এখানে কি করা হচ্ছে, এখানে মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ট্রিপল, মানে অবজেক্টের মোমেন্টামটাকে কি করা হচ্ছে, ট্রিপল করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমি মাসটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে ই ভ্যারিস হয়ে গেল কি, ই ভ্যারিস হয়ে গেল পি স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি ভ্যারিস হয়ে গেল মোমেন্টামের স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে আমি কি লিখতে পারি, দেখো তাহলে আমি লিখতে পারি, যেহেতু এরা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ফলে আমি কি লিখতে পারি, ফলে আমি লিখতে পারি E1 বাই E2 ইকুয়ালস টু হয়ে গেল P1 স্কোয়ার বাই হয়ে গেল P2 স্কোয়ার, E1 বাই E2 হয়ে গেল P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার। এবারে দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে কি, যে এর যে মোমেন্টামটা ট্রিপল করে দেওয়া হয়েছে, মানে P2 যেটা সেটা বলেছে 3P1, P2 বলেছে 3P1। তাহলে দেখো এখানটা আমি কি লিখতে পারি, এখানটা লিখতে পারি P1 স্কোয়ার বাই P2 জায়গায় লিখে দিলাম 3P1, তাহলে এটা হয়ে গেল 9P1 স্কোয়ার না, তাহলে এটা হয়ে গেলো কি 9P1 স্কোয়ার, তাহলে P1 স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো আমি কী পেলাম ফাইনালি, যে E1, একটু মুছে দিচ্ছি আমি তাহলে, দেখো তাহলে আমি ফর্মুলাটা তোমরা আশা করি নোট করে নিয়েছো। ঠিক আছে, দেখো তাহলে আমি ফাইনালি কী পাচ্ছি, দেখো আমি পেলাম E1 বাই E2 ইকুয়ালস টু পেয়ে গেলাম 1/9, E1 বাই E2 পেয়ে গেলাম 1/9। তার মানে কী দাঁড়ালো, দেখো E2 কী দাঁড়ালো 9E1, E2 তাহলে কী দাঁড়ালো 9E1, মানে ওর কাইনেটিক এনার্জি কী হয়ে গেল, কাইনেটিক এনার্জি হয়ে গেল হচ্ছে গিয়ে ওর আগের কাইনেটিক এনার্জি 9 গুণ। হ্যাঁ, তাহলে কী হয়ে গেল এটা, এই দেখো উইল বি 9 টাইমস, তাহলে এটা সি হয়ে গেল, উইল বি 9 টাইমস দ্য অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, তাহলে কী হয়ে গেল, এটা উইল বি 9 টাইমস দ্য অরিজিনাল ভ্যালু। এখানে দেখো, এখানে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে কি, যে কোন ফর্মুলাটা, যে পি ইকুয়ালস টু রুট ওভার 2mE, পি ইকুয়ালস টু রুট ওভার 2mE। তাহলে কী হয়ে গেলো, পি স্কোয়ার ইকুয়ালস টু 2mE হয়ে গেল। আর তাহলে কাইনেটিক এনার্জি তাহলে কার সাথে প্রপোর্শনাল হয়ে গেল, পি স্কোয়ারের সাথে, তাই না? কাইনেটিক এনার্জি হয়ে গেল তাহলে কি, মোমেন্টামের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো মোমেন্টাম যদি 3 গুণ হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো তোমরা, সিম্পল হিসাব, যদি মোমেন্টাম 3 গুণ হয় তাহলে কাইনেটিক এনার্জি 9 গুণ হয়ে যাবে, 3 স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে, সেটাই আর কি প্রুভ করে দেখানো হলো। ঠিক আছে, তাহলে এখানে আমি আরেকবার লিখে দিই, দেখো কাইনেটিক এনার্জি কী হচ্ছে, তাহলে মোমেন্টামের সাথে স্কোয়ার। তো মোমেন্টাম কি, মোমেন্টাম হয়ে গেছে 3 গুণ, ফলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 9 গুণ। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল হিসাব। ওকে, তো এই কোশ্চেনটা আবার দিতে পারে, হয়তো সেখানে 3 গুণের জায়গায় বলে দিল 4 গুণ 5 গুণ এরকম করে বলে দিল। ওকে, দেখো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে, দেখো তোমরা তাহলে এটা নোট করে নাও, আমি তাহলে এটাকে এখন মুছে দিচ্ছি। ওকে, দেখো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, এটা যেটা দিয়েছে নেক্সট কোশ্চেনটা দেখো কী বলেছে, ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বিকামস টোয়াইস দ্যাট অফ ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে দেখো কী বলেছে বলো তো, V2 বলেছে 2V1, মানে ধরো ইনিশিয়াল ভেলোসিটি ধরো V1, তাহলে ভেলোসিটি কী হয়ে গেলো, দ্বিগুণ হয়ে গেল, 2V1 হয়ে গেল। দেন ইস কাইনেটিক এনার্জি বিকাম n টাইমস অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। দেখো তাহলে দেখো ওর আগে তো ভেলোসিটি V1 ছিল, তাহলে তখন তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, তখন তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে হচ্ছে কি আমার 12mV1 স্কোয়ার।
তাই না? এটাকে ধরো কাইনেটিক এনার্জি 1 লিখলাম, আর ধরো v2 হয়ে গেল পরবর্তী বেগ, ফলে কাইনেটিক এনার্জি 2 কী হয়ে যাবে, হাফ এম ভি টু স্কোয়ার, হাফ এম ভি টু স্কোয়ার। এবারে দেখো আমাকে কী বলেছে, আমাকে বলেছে ভি টু হচ্ছে কি ভি ওয়ানের দ্বিগুণ, তাহলে কী হয়ে গেল এটা, তাহলে হয়ে গেলো হাফ এম, আর ভি টুর জায়গায় 2v1 হোল স্কোয়ার লিখে দিলাম, তাহলে কী হয়ে গেলো, এটা 4 গুণ না 2 স্কোয়ার মানে 4 গুণ হয়ে গেলো, তাহলে 4 ইন্টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তার মানে বুঝতে পারছো কী হয়েছে, তার মানে বুঝতে পারছো কী হয়েছে, যে এই দেখো হাফ এম ভি ওয়ান স্কোয়ার তো অলরেডি কাইনেটিক এনার্জি 1 ছিল, তাই না, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল, তার মানে কি ফাইনাল কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে গেল না, তাহলে এটাই হয়ে গেল কি, তাহলে এখানে এন টাইম বলেছিল, তাহলে এন এর মান হয়ে গেল 4। বোঝা গেল? তার মানে বুঝতে পারছি আমরা কি, যে কাইনেটিক এনার্জি যেটা আছে সেটা হচ্ছে কি, তার ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার, দেখো সিম্পল হিসাব, হাফ এম ভি স্কোয়ার। তো যদি ভেলোসিটি 2 গুণ হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, 2 স্কোয়ার, 2 স্কোয়ার গুণ হয়ে যাবে মানে 4 গুণ হয়ে যাবে না, মানে 4 গুণ হয়ে যাবে, তাহলে এন এর মান হচ্ছে কত, 4 হলো, কারণ এখানে কি বলেছে যে দেন ইটস কাইনেটিক এনার্জি বিকাম এন টাইমস বলেছে, তাহলে এন এর মান হয়ে গেল 4। হ্যাঁ, সিম্পল হিসাব, যে কাইনেটিক এনার্জি যেহেতু ভেলোসিটি স্কোয়ারের সাথে সমানুপাতিক, এর জন্য কি হচ্ছে, যে ভেলোসিটি যদি 2 গুণ বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি 4 গুণ বেড়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি 2 স্কোয়ার মানে 4 গুণ বেড়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোতে থাকি, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে আমরা এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে যে ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট বিকেমস, দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট বিকেমস 256 টাইমস দ্যাট অফ ইনিশিয়াল ভ্যালু। তাহলে এখানে আমার কাইনেটিক এনার্জি ধরো এটাকে আমি E2 লিখলাম, কি বলেছে যে E1 মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 256 গুণ হয়ে গেছে, বোঝা গেল? তাহলে কাইনেটিক এনার্জি কী হয়েছে, ইনিশিয়াল ভ্যালুর 256 গুণ হয়ে গেছে, দেন দ্য নিউ লিনিয়ার মোমেন্টাম উইল বি, তাহলে আমাকে লিনিয়ার মোমেন্টাম কত হবে, নতুন লিনিয়ার মোমেন্টাম কত হবে। দেখো তাহলে আমি ধরো কী ধরলাম, আমি ধরলাম যে ধরো ওর ইনিশিয়াল যে লিনিয়ার মোমেন্টাম ছিল, ধরো যে ওর ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম, ধরো এটাকে আমি ধরলাম P1, আর ধরো আমি ধরলাম যে ফাইনাল লিনিয়ার মোমেন্টাম ধরো আমি ধরলাম P2। তাহলে আমি এইমাত্র বললাম কি, যে লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি, P ইকুয়ালস টু √2mE, তাই না, তাহলে P স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 2mE, তার মানে P স্কোয়ার, তার মানে P স্কোয়ার কার সাথে সমানুপাতিক হয়, E এর সাথে, তাহলে পি স্কোয়ার কার সাথে সমানুপাতিক হয়, ই এর সাথে। দেখো যেই আমরা পি স্কোয়ার ই এর সাথে সমানুপাতিক, ফলে আমরা কি লিখে দিতে পারি, ফলে আমরা লিখে দিতে পারি P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল কি E1 বাই E2, ব্যাস সিম্পল হিসাব, ব্যাস সিম্পল হিসাব। দেখো এখানে কি আছে, এখানে E1 বাই E2 আছে, এখানে E1 বাই E2 আছে, তাহলে আমরা এই ফার্স্ট ইকুয়েশন থেকে কি লিখতে পারি, আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে লিখতে পারি না, যে E1 বাই E2 মানে হচ্ছে 1 বাই 256 লিখতে পারি, ব্যাস। তাহলে এখানটা আমরা লিখে দিলাম কি, যে 1 বাই 256। দেখো P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার মান হচ্ছে 1 বাই 256, তাই তো, তাহলে P1 বাই P2 মান কত দাঁড়াচ্ছে, যদি P1 স্কোয়ার বাই P2 স্কোয়ারের মান 1 বাই 256 হয়, তাহলে এখানে আমার P1 বাই P2 কত হচ্ছে, √1 বাই 256 না, এবারে √1 বাই 256 মানে কি 1 বাই 16 না, 1 বাই 16 না, তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে P2 মান কত দাঁড়ায়, তাহলে P2 মান দাঁড়ালো 16 P1, তাই না, তাহলে P2 মান দাঁড়ালো 16 P1, তার মানে কি, যে দেন দ্য নিউ ভ্যালু অফ দ্য লিনিয়ার মোমেন্টাম উইল বি 16 টাইমস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, কত 16 টাইম, মানে 16 টাইমস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। দেখো এটাও আমরা শর্টে, দেখো এটা তো আমি ডিটেলসে বললাম, কিন্তু তুমি শর্টে কীভাবে করে পরীক্ষা হলে এভাবে করতে হবে শর্টে। দেখো আমরা মানে ফর্মুলা কি জানি, যে P ইকুয়ালস টু √2mE, তাই তো, তাহলে আমরা কি পেলাম, যে P স্কোয়ার ভ্যারিস হচ্ছে E, মানে লিনিয়ার মোমেন্টামের স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে সমানুপাতিক। এবার আমাদের কি বলেছে, যে কাইনেটিক এনার্জি 256 গুণ হয়ে গেছে, বা আমি বলতে পারি কি বলতো, যে লিনিয়ার মোমেন্টাম হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি এর রুটের সাথে সমানুপাতিক, তাই তো, যে লিনিয়ার মোমেন্টাম P ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো দেখো যদি কাইনেটিক এনার্জি 256 গুণ হয়, তাহলে P কি হবে, তাহলে P হচ্ছে গিয়ে 256 রুট করলে কত হয় 16, তাই না, তাহলে 256 রুট করলে কত হয় 16, তাহলে P কত গুণ বাড়বে, 16 গুণ বাড়বে, এটাই ছিল আর কি হিসাব, ঠিক আছে। দেখো শর্টে আমি কীভাবে করবো, দেখো শর্টে করতে গেলে আমি একটুখানি মুছলাম এই জায়গাটা, দেখো শর্টে কীভাবে করতে হবে, শর্টে এটাভাবে করতে হবে, দেখো এই তো এই ছিল। এবারে দেখো আমি কি জানলাম, আমি জানলাম যে লিনিয়ার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। দেখো কাইনেটিক এনার্জি কত গুণ ছিল, 256 গুণ, তাই তো, তাহলে লিনিয়ার মোমেন্টাম কী হবে, এর 256 রুট করলে কত হয় 16 হয় না, তাহলে লিনিয়ার মোমেন্টাম কী হবে, লিনিয়ার মোমেন্টাম তাহলে 16 গুণ হবে, তাহলে লিনিয়ার মোমেন্টাম 16 গুণ হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেন, তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোতে থাকি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা তোমরা পড়ো কি বলছে, দেখো এটা মুছে দিলাম। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে,
দেখো নেক্সট কোশ্চেনটা বলছে যে টু স্টিল বলস অফ মাস 5 কেজি অ্যান্ড 10 কেজি হ্যাভ সেম কাইনেটিক এনার্জি। মানে দুটো স্টিল বল আছে, যা একটার মাস কত বলেছে, একটার মাস বলেছে 5 কেজি, আর একটার মাস কত বলেছে, আর একটা মাস বলেছে 10 কেজি, হ্যাভ সেম কাইনেটিক এনার্জি। মানে দুজনের কাইনেটিক এনার্জি সেম। ধরো এর কাইনেটিক এনার্জি E1 আর এর কাইনেটিক এনার্জি E2, দুটো সেম বলেছে আমাকে। এবারে E1 মানে কি দেখো, হাফ এম ভি অন স্কোয়ার। এম এর জায়গায় আমি ডাইরেক্টলি কাজ করছি, এম এর জায়গায় আমি ডাইরেক্টলি 5 লিখে দিলাম। হ্যাঁ, এম এর জায়গায় আমি কি করছি বলো তো, এম এর জায়গায় আমি 5 লিখে দেবো। দেখো একটুখানি একটু মুছে দিয়ে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে দুজনের কাইনেটিক এনার্জি সেম। তাহলে দুজনের যদি কাইনেটিক এনার্জি সেম হয় তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে E1 ইকুয়ালস টু E2। এবার E1 মানে হচ্ছে কি হাফ ইন্টু এম, এম মানে ধরো 5 লিখলাম, আর ভি অন স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু M2 মানে 10 লিখলাম, আর এটা হয়ে গেল E2 স্কোয়ার। দেখো হাফ হাফ কেটে গেল, 5 থেকে 10 কাটলো, তাহলে কত হলো, ভি অন স্কোয়ার মানে হয়ে গেল 2, সরি ভি ওয়ান স্কোয়ার মানে হয়ে গেল, এটা V2 হবে, সরি এটা V2 হবে। তাহলে ভি ওয়ান স্কোয়ার মানে হয়ে গেল কত, 2V2 স্কোয়ার। তাহলে ভি ওয়ান স্কোয়ার মানে হয়ে গেল কত, 2V2 স্কোয়ার। হ্যাঁ, তাহলে ভি ওয়ান স্কোয়ার মানে হয়ে গেল 2V2 স্কোয়ার। এবার কী বলেছে দেখো, হুইচ বল ইজ মুভিং ফাস্ট। দেখো তাহলে এখানে আমরা কাজ করি, V1 ইকুয়ালস টু কত হয়ে গেল, √2V2। এবার দেখো √2 মানে তোমরা জানো, √2 মানে কত, 1.414 ইন্টু V2। বা একটা কাজ করছি, অত বড় মান না নিয়ে জাস্ট আমাদের বোঝার জন্য আমরা কি করলাম, আমরা এটাকে 1.4ই ধরে নিলাম, 1.4 ইন্টু V2। হ্যাঁ, তাহলে দেখো V1 এর মান কত হচ্ছে, 1.4 ইন্টু V2। তার মানে কি V1 নিশ্চয়ই V2 থেকে বড়। তার মানে কি পেলাম, যে আমরা V1 গ্রেটার দ্যান V2। তাহলে এখানে কি বলেছে যে হুইচ বল ইজ মুভিং ফাস্ট, কোন বলটা ফাস্ট মুভ করবে। তাহলে দেখো বুঝতে পারছো কোন বলটা ফাস্ট মুভ করবে। দেখো 5 কেজির বলটা ফাস্ট মুভ করবে নাকি 10 কেজির বলটা। 5 কেজির বলটা হচ্ছে V1 স্পিড নিয়ে যাচ্ছিল, আর 10 কেজির বলটা হচ্ছে V2 স্পিড নিয়ে যাচ্ছিল। তাহলে বুঝতে পারছো যে 5 কেজি বল ইজ মুভিং ফাস্ট, 10 কেজি বল তো হবে না, 10 কেজি বলের স্পিড কম। দেখো এখানে সি নম্বর অপশনটা কোনো দিন হবে না, বলছে বোথ বলস আর মুভিং অ্যাট দ্য সেম স্পিড, এটা হবে না। কাইনেটিক এনার্জি ডাজ নট ডিপেন্ড অন দ্য স্পিড, এটাও হবে না, কারণ কাইনেটিক এনার্জি ফর্মুলাই তো হাফ এম ভি স্কোয়ার, তো এখানে ভি তো আসবেই। ওকে, তাহলে এটা এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, তা তোমরা বুঝতে পারলে আশা করি। যে এখানে কখনো তোমাদের কী বলে, কখনো তোমাদের বলবে হচ্ছে গিয়ে, কখনো তোমাদের মাস দিয়ে ও বিবেচনা করে বলতে পারে যে কার স্পিড বেশি কার স্পিড কম, এভাবেও দিতে পারে কোশ্চেনটা। হ্যাঁ, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলে, দেখো নেক্সট কোশ্চেনটা বলে কি, নেক্সট কোশ্চেনটা বলে হচ্ছে গিয়ে যে অ্যান অবজেক্ট অফ মাস 2 kg is thrown upward with the initial velocity 20 meter per second. After 2 seconds its kinetic energy will be, মানে একটা অবজেক্ট আছে যার মাস বলেছে কত, যার মাস বলেছে 2 কেজি, ইজ থ্রোন আপওয়ার্ড উইথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তার মানে ইউ এটা বলেছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে আমি উপরের দিকে ছুড়েছি। আফটার 2 সেকেন্ড এর কাইনেটিক এনার্জি কী হবে, মানে 2 সেকেন্ড পর, ধরো টি হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে কাইনেটিক এনার্জি কী হবে। দেখো কোশ্চেনটা হচ্ছে কি, যে 2 সেকেন্ড পর আমাকে কী বলছে, 2 সেকেন্ড পর আমাকে বলছে হচ্ছে কি যে ওর কাইনেটিক এনার্জি কী হবে। দেখো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে কি জানো, হাফ এম ভি স্কোয়ার, এটা তোমাদের মনে রাখতেই হবে। কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে এই যে ভি মানে 2 সেকেন্ড পর ওর ভি কত হবে, মানে 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত হবে জানতে হবে আমাকে। 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত হবে, তার মানটা আমরা কীভাবে পাবো, দেখো দেখো আমরা এটা ফর্মুলা জানি না, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা এই ফর্মুলাটা জানি যে ভি ইকুয়ালস টু কী জানি আমরা, ইউ প্লাস এটি। এবার দেখো এখানে কি, এখানে আমরা এই বস্তুটাকে ওপরের দিকে ছুড়েছি, তাই না, আমরা বস্তুটাকে থ্রোন আপওয়ার্ড ওপরের দিকে ছুড়েছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। তাহলে দেখো ভি এর মান ইকুয়ালস টু কী হচ্ছে, দেখো ইউ হচ্ছে কি 10 হয়ে গেল। এবার দেখো ইউ হচ্ছে 20 হয়ে গেল, তাই না, ইউর মান কত বলেছে, ইউ মান আমি 20 বলেছে, তাহলে ইউ এর মান হয়ে গেল 20। আর দেখো এবার দেখো এটা কত, হচ্ছে কত লিখবো আমরা এখানে, এর মান কত লিখবো আমরা এখানে, এর মান আমরা লিখবো হচ্ছে গিয়ে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন, দেখো এমনিতে মান হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এখানে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। কেন এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, কারণ যেহেতু আমরা এটাকে উপরের দিকে ছুড়েছি না, তাহলে এখানে জি এর মান কত ধরতে হয়, 9.8। তাহলে এখানে এর মানটা হয়েছে জি, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার মান কত, যার মান 9.8, কিন্তু ওটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা অঙ্কের জন্য 10 ধরি। হ্যাঁ, আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরি। এবার যেহেতু আমরা এটাকে ওপরের দিকে ছুড়েছি, যেহেতু আমরা কি করছি, যেহেতু আমরা গ্রাউন্ড থেকে এটাকে ওপরের দিকে ছুড়েছি, ফলে কি হচ্ছে দেখো, দেখো জি ইউজুয়ালি নিচের দিকে কাজ করে, কিন্তু যেহেতু আমি ওপরের দিকে ছুড়েছি এর জন্য আমাকে জি এর ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, কারণ এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি,
যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যেই এর ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল তখনই এর মানটা আমরা নেগেটিভ ধরতে হবে, তখনই এর মানটাকে আমাদের কী করতে হবে, যেই আমরা এর ডাইরেকশন চেঞ্জ করব, এর ভালো করে লিখে দিচ্ছি আমি, যেই কী করবো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য যেই আমরা ডাইরেকশন চেঞ্জ করবো, ফলে কী হবে, ফলে এর মানটা হয়ে যাবে নেগেটিভ। তাই জন্য আমরা এটাকে -10 মিটার পার সেকেন্ডকে ধরতে হবে। তাহলে দেখো ইর মান 20 হয়ে গেল, -10 ইন্টু টি এর মান কত দেবো, দেখো টি এর মান হচ্ছে কি 2 সেকেন্ড। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করেছো, তাহলে এখানে 20 বিয়োগ 20, তার মানে কী ধরলো যে এর ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0, তাই না? মানে 2 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে যাবে 0। তার মানে বুঝতে পারছো 2 সেকেন্ড পর যদি ভেলোসিটি 0 হয়, তাহলে কাইনেটিক এনার্জি কী হয়ে যাবে, 1/2 ইন্টু m ইন্টু 0 স্কোয়ার, মানে অ্যান্সার হয়ে গেল 0। তাহলে অ্যান্সার হয়ে গেল 0 জুল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 0 জুল। ওকে, তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোতে থাকি এবার। তাহলে আমরা এটাকে এবার ইরেজ করে দিচ্ছি। দেখো তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা তোমরা পড়ো, চেষ্টা করো করার। এই দেখো নেক্সট কোশ্চেনটা কি বলে, বলছে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট উইং 22 কেজি মুভিং অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি বলছে যে কাইনেটিক এনার্জি অফ এ অবজেক্ট, মানে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি কত হবে, যার মাস কত বলেছে, যার মাস বলেছে হচ্ছে 22 কেজি, এবং এর স্পিড কত বলেছে, স্পিড বলেছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কি জানি, 1/2 mv স্কোয়ার। তাহলে হয়ে গেল 1/2 m এর মান 22 আর v স্কোয়ারে হচ্ছে 25 হয়ে যাবে। তাহলে এটা তাহলে 2 থেকে 11, তাহলে 11 ইন্টু 25 মানে হয়ে গেল 275 জুল হচ্ছে অ্যান্সার। তাই এটা সোজা কোশ্চেন হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। নেক্সট কোশ্চেনটা কি বলে যে হোয়েন অ্যান অবজেক্ট অফ 11 কেজি ইজ অ্যাট এট হাইট অফ 5 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড দেন ফাইন্ড দ্য এনার্জি কন্টেন ইট। তাহলে দেখো যেহেতু এখানে হাইট বলেছে, মানে তুমি একটা 11 কেজির বস্তুকে তুমি 5 মিটার উপরে তুলে নিয়ে গেছো, হ্যাঁ, তাহলে গ্রাউন্ড থেকে, তাহলে ফাইন্ড দ্য এনার্জি কন্টেন ইট। তাহলে কতটা, তাহলে এখানে জি এর মান দেখো 9.8 বলেছে, তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে যে এনার্জি যেটা আছে সেটা কতটা এর মধ্যে কন্টেন্ট হলো, তাহলে এনার্জি যেটা আছে সেটা কতটা এর মধ্যে কন্টেন্ট হলো সেটা আমাকে জানতে হবে। তাহলে দেখো এখানে পোটেনশিয়াল, তাহলে যেহেতু তুমি এটাকে গ্রাউন্ড থেকে উপরে নিয়ে গেছো, ফলে এর মধ্যে কি, ফলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চয় ঘটেছে, ফলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়েছে। তাহলে তার ফর্মুলা কি হয়, mgh। তাহলে m মানে 11, g মানে 9.8 আর h মানে কত, h মানে 5 বলেছে। তাহলে কত হলো আমার এখানে 55 ইন্টু 9.8, তাহলে 55 ইন্টু 9.8 মানে কত হচ্ছে, যে যদি 10 হয় তাহলে 550 মাইনাস হচ্ছে গিয়ে 11, তাহলে হচ্ছে গিয়ে এটা অ্যান্সার হবে 539 জুল। তা কত হবে অ্যান্সার, 539 জুল। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দেখো তাহলে নেক্সট কোশ্চেনটা হচ্ছে এটা এগোই। তাহলে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট হোয়েন বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ গান। দেখো এই কোশ্চেনটা কি বলে, বলছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট কী হবে হোয়েন বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ গান। তার মানে আমরা কি করছি, যে একটা এরকম গান থেকে, হ্যাঁ এরকম একটা গান থেকে আমরা একটা বুলেট ছুটছি, তাই না, এরকম করে একটা বুলেট ছুটলাম। দেখো ধরো গানটার যে স্পিড আছে, মানে ধরো মাস সেটা হচ্ছে m1 আর বুলেটটার মাস ধরে নাও m2, হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট, তাহলে এই বুলেটের কাইনেটিক এনার্জি কী হবে। দেখো এখানে বলেছে কি, এখানে বলেছে যে বুলেটের কাইনেটিক এনার্জিটা কী হবে। দেখো তাহলে এটা হচ্ছে বুলেট থেকে গান বেরোনোর একটা কেস। দেখো এই কেসে কী হয়, ধরো এই কেসে যে গানটা আছে, গান থেকে যখন বুলেট বেরোবে, সেই বুলেটটা ধরো সামনের দিকে v2 স্পিড নিয়ে যাচ্ছে, কিন্তু এই গানটা কী হবে, গানটা হচ্ছে একটু পিছনের দিকে বেঁকে যায়, সেটা হচ্ছে গিয়ে v1 বেগ নিয়ে একটু পিছনের দিকে বেঁকে যাবে, হ্যাঁ। তো এই যে v1 বেগটা নিয়ে যে এই গানটা যে পিছনের দিকে বেঁকে গেল, এবং v2 বেগ নিয়ে যে বুলেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে আমাদের আমরা যদি একটা ফর্মুলা লাগাই, সেই ফর্মুলাটা কি বা সেই প্রিন্সিপালটা কি, একটা প্রিন্সিপাল লাগবে। সেই প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কি প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এই যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম যেটা আছে, ঠিক আছে, এটা কি বলে, দেখো এটা হচ্ছে কি, যে ধরো যদি কোনো একটা, ঠিক আছে, ধরো কোথাও থেকে যদি মোমেন্টাম ক্রিয়েট হয়, তাহলে সেই মোমেন্টামটা কী হবে, দেখো টোটাল, মানে টোটাল যে মোমেন্টামটা হবে তার মান কী হবে, অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, তার মান কী হবে, অলওয়েজ জিরো হবে। মানে কীরকম করে, যেরকম করে আমরা বলি না যে এনার্জি কখনো ক্রিয়েট হয় না, কখনো ডিস্ট্রয় হয় না, জাস্ট ট্রান্সফার হচ্ছে, তো সেরকম করে কী হচ্ছে, যে মোমেন্টামটাও কী হচ্ছে, এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কীভাবে, এই দেখো যখন ধরো গান যেটা আছে সেই গান থেকে, সেই গানটা কি, গানটা পিছনের দিকে বেঁকে যাচ্ছে v1 স্পিড নিয়ে,
এবং গানটার মান যদি M1 হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, তার মানে লিখতে পারি দেখো এখানে -M1V1 লিখলাম। মাইনাস কেন লিখলাম আমরা, কারণ দেখো এখানে এই যে গানটা যেটা আছে সেই গানটা দেখো পিছনের দিকে বেয়ে যাচ্ছে, গানটা দেখো পিছনের দিকে বেঁকে যাচ্ছে। মানে আমরা যখন গ্রাফ আঁকি না, দেখো সিম্পলি বোঝাচ্ছি, আমরা যখন গ্রাফ আঁকি তখন আমাদের কি হয়, একটা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস, আর দেখো ডান দিকেরটা হয় না পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, আর বাঁ দিকেরটা নেগেটিভ এক্স অ্যাক্সিস হয় না। তো সেই হিসেব দিয়ে যদি আমরা দেখি, দেখো এখানে এই যে V1টার ডাইরেকশন যেহেতু উল্টো দিকে আছে, তাই জন্য আমরা কী করবো, এটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো -M1V1, আর প্লাস হচ্ছে দেখো যেহেতু বুলেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি M2V2, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে 0, এটা ইকুয়ালস টু হয়ে যাবে 0। দেখো তার ফলে আমরা কী লিখতে পারি, তার ফলে আমরা লিখতে পারি, তাহলে আমি এই দিকটা মুছে দিচ্ছি। দেখো তার ফলে আমরা কী লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি যে M2V2 ইকুয়ালস টু -M1V1টা ডান দিকে গেলে কে যাবে M1V1। হ্যাঁ, একটা কাজ করি, এবার আমরা কী করি, এটাকে দুদিকে স্কোয়ার করে দিলাম। তো দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কী দাঁড়ালো দেখো এটা, আর দুদিকে স্কোয়ার করে দিলাম এবং হাফ দিয়ে গুণ করে দিলাম, এবং দুদিকটাই হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে কী হয়ে গেলো, দেখো হাফ ইন্টু এটা হয়ে গেলো M2² ইকুয়ালস টু হয়ে গেলো হাফ ইন্টু এটা হয়ে গেলো M1² ইন্টু V1², তাই তো। এবার দেখো M2টাকে কী করলাম, সাইডে রাখলাম। হ্যাঁ, তাহলে M2টাকে সাইডে রাখলাম এবং কী হয়ে গেলো, এটা হাফ ইন্টু M2 ইন্টু V2² লিখে দিলাম, আর এখান থেকে M1টাকে সাইড করে আমি হাফ ইন্টু M1 ইন্টু V1² করে দিলাম। এবার দেখো যে M2কে M2 রাখলাম, আর এই যে হাফ M2 V2² মানে কি, এটা হচ্ছে কি বুলেটের কাইনেটিক এনার্জি, এটাকে আমি E2 করলাম, আর M1 ইন্টু এই হাফ M1 V1² মানে কি, এটা হচ্ছে গানের কাইনেটিক এনার্জি, মানে এটা হয়ে গেলো E1, এটা হয়ে গেলো E1। তাহলে দেখো এবার আমি যদি শর্টে লিখি এটাকে শর্টে লিখি, তাহলে কী হলো দেখো E1/E2 ইকুয়ালস টু কী হয়ে গেলো, E1/E2 ইকুয়ালস টু হয়ে গেলো M2/M1। ব্যাস এটাই আমি প্রুফ করে দেখালাম আর কি, যে কি দেখালাম, যে E1/E2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার M2/M1। ঠিক আছে, এবার দেখো এই কী পেলাম আমরা, যে E1/E2 কী পেলাম, মানে আমি কালোতে লিখছি E1, একটু মুছে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে কী পেলাম আমরা ফাইনালি যেটা পেলাম এখানটা লিখছি, দেখো E1/E2 ইকুয়ালস টু কী পেলাম বলো তো, M2/M1, এটা আমরা ফাইনালি পেলাম, তাই তো। এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের কী বলেছে, যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট হোয়েন এ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ গান, মানে বুলেটের কাইনেটিক এনার্জি কী হবে, লেস দ্যান দ্য গান, মোর দ্যান দ্য গান, ইনফাইনাইট না ইকুইভ্যালেন্ট টু গান। দেখো ইনফাইনাইট আর ইকুইভ্যালেন্ট হবে না, লেস দ্যান দ্য গান না মোর দ্যান দ্য গান, এটা আমাকে জানতে হবে। এখানে M2 আর M1 এর মধ্যে কে বড়, তুমি একটুখানি তোমার একটু বুদ্ধি লাগিয়ে বলো দেখি, যে M2 আর M1 এর মধ্যে কে বড়। ছবিতে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে M1 বড় হবে, M1 গ্রেটার দ্যান M2 হবে। কেন, কারণ বন্দুক তো নিশ্চয়ই ভারী না, বন্দুকের মধ্যে মাস তো বেশি বুলেটের থেকে। তাহলে M1 গ্রেটার দ্যান M2 যদি হয়, তাহলে ঠিক করে যদি M1 গ্রেটার দ্যান M2 হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে E2 গ্রেটার দ্যান E1, তাহলে আমরা বলতে পারি কি, যে E2 গ্রেটার দ্যান E1। যদি M1 গ্রেটার দ্যান M2 হয়, তাহলে আমরা বলতে পারি কি E2 গ্রেটার দ্যান E1। তার মানে কি বোঝা গেল, যে বুলেটের যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে কি মোর দ্যান দ্য গান। তাহলে বুলেটের কাইনেটিক এনার্জি কি হচ্ছে, তাহলে বুলেটের কাইনেটিক এনার্জি হচ্ছে মোর দ্যান দ্য গান। দেখো এই কোশ্চেনটাকে তোমরা ডাইরেক্টলি মনে রাখতে পারো, যে বুলেটের কাইনেটিক এনার্জি কী হয়, গানের থেকে বেশি, বা সেটাকে আমি প্রুফ করেও দেখালাম। আমাদের যে থিওরি যে ক্লাসটা, মানে আমাদের যে কোর্স যেটা আছে, সেই কোর্সে এভাবেই আমরা কী করি, এভাবেই হচ্ছে আমরা এগুলিকে ডেসক্রাইব করে, মানে এগুলিকে প্রুফ করে বুঝিয়ে দিই, যাতে কি তোমাদের বুঝতে হয়। নাহলে তুমি এই কোশ্চেনটা মুখস্থ করে নিলেও হয়ে যায়, কিন্তু যদি এক্সামিনার এখান থেকে এক্সামে কোনো কোশ্চেন সাজায়, মানে ধরো যদি কোনো নিউমেরিক্যাল কোশ্চেন সাজায়, তখন তাহলে চাপ হয়ে যাবে। ওকে, তার সাথে তোমরা বুঝতে পেরেছো যে বুলেটের কাইনেটিক এনার্জি গানের থেকে বেশি হবে। হ্যাঁ, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। দেখো নেক্সট কী আছে, নেক্সট কী বলছে যে অ্যান অবজেক্ট মুভিং উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড হ্যাজ এ কাইনেটিক এনার্জি অফ 120 জুল। তাহলে একটা অবজেক্ট আছে যার ভেলোসিটি বলেছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে অবজেক্টটার ভেলোসিটি বলেছে 4 মিটার পার সেকেন্ড, এবং এর কাইনেটিক এনার্জি কত বলেছে, 120 জুল। ফাইন্ড দ্য মাস অফ দ্য অবজেক্ট, তাহলে আমাকে মাস বের করতে বলেছে। এটা সিম্পল অঙ্ক হয়ে গেল। তাহলে 120 ইকুয়ালস টু আমরা কী লিখবো, হাফ ইন্টু M ইন্টু V², মানে 4²। কারণ কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কী জানি, হাফ M V²। ব্যাস, তাহলে এখান থেকে সলভ করি, তাহলে 120 ইকুয়ালস টু হয়ে গেলো হাফ ইন্টু M ইন্টু 4², মানে হয়ে গেলো 16, 2 দিয়ে 16 কাটলাম 8, তাহলে M এর মান হয়ে গেলো 120/8, কাটাকুটি গুলো হয়ে গেলো 15। দেখো 15 দেখো নিউটনও আছে, 15 কেজিও আছে। দেখো তাহলে এটা কী হবে, 15 কেজি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো 15 কেজি। 15 নিউটন ভুল করে মারবে না, কারণ নিউটন হচ্ছে গিয়ে ফোর্সের ইউনিট। দেখো পাস্কেল প্রেশারের ইউনিট, ওয়াট কি পাওয়ারের ইউনিট। তাহলে দেখো ইউনিট দেখো আমরা কোশ্চেন সলভ করে দিতে পারতাম, ঠিক আছে। তো চলো
এটার অ্যান্সার হয়ে গেলো কত? এটার অ্যান্সার হয়ে গেলো 15 কেজি। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে? বলছে যে জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ, হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেনটা কী বলছে? বলছে জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট, দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস 2 কেজি ইজ 400 জুল। তাহলে জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস 2 কেজি ইজ 400 জুল অ্যাট হুইচ হাইট ইট ওয়াজ ড্রপ। তাহলে এখানে ব্যাপারটা কী হচ্ছে দেখো, আমরা একটা হাইট থেকে একটা বস্তুকে ফেলেছি এরকম করে। তো যখন এই হাইটে ধরো এইচ হাইট ছিল, তো যখন এইচ হাইটে বস্তুটা ছিল তখন এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত ছিল। এবার যখন এই বস্তুটা আর্থের দিকে এগিয়ে আসছে এবং যখন এটা আর্থকে হিট করবে তখন এই পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে। এবার আমাকে এই কাইনেটিক এনার্জি মানে 400 জুল বলেছে, তাহলে আমি বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জিও 400 জুলই ছিল যখন ওপরের দিকে ছিল, কারণ এই পোটেনশিয়াল এনার্জি তো কাইনেটিক এনার্জি কনভার্ট হবে, তাই তো? তাহলে এই 400 জুল ইকুয়ালস টু আমি লিখতে পারি কি? পোটেনশিয়াল এনার্জি। এবার এই পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি জানি? এম জি এইচ, এটা মানেই 400 জুল হয়ে গেল। ব্যাস, তাহলে এবার আমরা কোশ্চেন করে দেবো। তাহলে এবার আমরা কীভাবে করবো দেখো, এই 400 ইকুয়ালস টু কী করবো? এম এর মান কত? এম এর মান 2, জি এর মান দেখো জি এর মানটা আমি 10 ধরলাম, কারণ ইউজুয়ালি কী হয় না এই নিউমেরিক্যাল কোশ্চেনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর মানকে 10 মিটার পার সেকেন্ডই ধরতে হয়, ঠিক আছে? তাহলে 10 ধরলাম, আর এইচ এর মান হচ্ছে এইচ, তাহলে এইচ কত হচ্ছে? 400 বাই হচ্ছে 20, তাহলে এইচ হয়ে গেল 20 মিটার। তাহলে এইচ হয়ে গেল 20 মিটার। তা মনে রাখবে, যখনই তুমি কোনো বস্তুকে ওপর থেকে নিচে ফেলছো তখন সেই পোটেনশিয়াল এনার্জি কী হচ্ছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন এই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন তোমাদের কী করতে হবে? যে এই পোটেনশিয়াল এনার্জিকে 400 জুল এখানে লিখে আমরা এবার পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমরা কি জানি? এম ইন্টু জি ইন্টু এইচ। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে? বলছে অ্যান অবজেক্ট ওয়াজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস অ্যান্ড ইট রিচড এ ম্যাক্সিমাম হাইট এইচ ফ্রম দ্য গ্রাউন্ড হোয়াইল গোয়িং ওভার ইট দ্য অবজেক্ট অ্যাট 1/4 অফ হাইট এইচ উইল বি। দেখো তাহলে কোশ্চেনটা কী বলছে? যে অ্যান অবজেক্ট ওয়াজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস অ্যান্ড ইট রিচড এ ম্যাক্সিমাম হাইট এইচ। মানে ধরো এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে তুমি ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করেছো এবং এটা কী করেছে? একটা ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট ধরো এইচ অবধি এটা পৌঁছে গেছে, ঠিক আছে? তো এই ফ্রম দ্য গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট এইচ অবধি পৌঁছে গেছে। হোয়াইল গোয়িং ওভার ইট দ্য অবজেক্ট অ্যাট 1/4 অফ হাইট এইচ উইল বি। এবার দেখো ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছে গেছে, তো এবার কি হচ্ছে? এবার নিচের দিকে পড়ছে, এবার নিচের দিকে পড়ছে। তো যখন ধরো কি বলেছে? যে হোয়াইল গোয়িং ওভার ইট দ্য অবজেক্ট অ্যাট 1/4 অফ হাইট, তার মানে এবার ধরো এটা ধরো নতুন পজিশনে চলে এসছে, যেটাকে আমি লাল দিয়ে বোঝাচ্ছি। এই যে নতুন যে পজিশনটা এসছে, এটার হাইট কত? এটার হাইট হচ্ছে গিয়ে আগেরটার h/4, মানে যদি টোটাল ম্যাক্সিমাম হাইট h হয় তাহলে এটার হাইট কী হয়ে যাবে? h/4। হ্যাঁ, এটার হাইট হয়ে যাবে h/4। তো যখন বস্তুটা নিচের দিকে পড়ছে এবং যখন সেটা গ্রাউন্ড থেকে h/4 হাইটে আছে, তখন কি বলছে? যে কী হবে? মানে ওর পোটেনশিয়াল এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি বাড়বে, কী হবে? দেখো এটা তোমরা জানো যে ধরো ওপরের দিকে আমরা যাচ্ছি, তাহলে কী হচ্ছে? যত আমরা উপরের দিকে যাচ্ছি তত আমাদের পোটেনশিয়াল এনার্জি বাড়ছে এবং কাইনেটিক এনার্জি কমছে। একটা সময় এই কাইনেটিক এনার্জি 0 হবে এবং পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। যখন এটা নিচের দিকে পড়বে তখন কী হবে? দেখো তখন কী হবে? তখন হচ্ছে কি ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি কমবে এবং কাইনেটিক এনার্জি বাড়বে। বুঝতে পারলেন? তার মানে কি হচ্ছে? যখন এটা ম্যাক্সিমাম যা পজিশনে পৌঁছে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম এবং কাইনেটিক এনার্জি হচ্ছে 0। এবার যখন ওরা নিচের দিকে পড়ছে তখন কী হচ্ছে? তখন হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কমছে আর কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে কী হবে? এটা যে লেস পোটেনশিয়াল এনার্জি আর মোর কাইনেটিক এনার্জি। তাহলে অপশন হয়ে গেল এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে? বলছে যে এ ব্লক অফ 2 কেজি স্লাইডস অন এ প্যারালাল সারফেস অ্যাট স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। মানে ধরো এখানে কি আছে? এই ধরো আমি এখানটা করছি যে ব্লক অফ 2 কেজি স্লাইডস অন এ প্যারালাল সারফেস, মানে এটা তো প্যারালাল সারফেস আছে। হ্যাঁ, তার উপর কি বলেছে? ভালো করে রাখি। তাহলে একটা ব্লক আছে যেটা স্লাইড করছে একটা প্যারালাল সারফেসের উপর। স্লাইড করছে মানে কি? মানে আগে পিছিয়ে যাচ্ছে। আগে পিছিয়ে কখন যাবে? যখন আমরা কি করবো? একটা স্প্রিং লাগাবো, তাহলেই তো বস্তুটা আগে পিছিয়ে যাবে না। মানে টু অ্যান্ড ফ্রো মোশন কখন করবে? যখন একটা স্প্রিং এরকম করে লাগানো হবে, ঠিক আছে? তো এই হচ্ছে। তাহলে কি? তাহলে দেখো বস্তুটা হচ্ছে এই আগে এই পিছে, মানে এরকম করে টু অ্যান্ড ফ্রো এই মোশনটা করবে, ঠিক আছে? যখন স্প্রিং থাকবে, যখন স্প্রিং থাকবে। তাহলে এই বলেছে। এবারে এর মাস বলেছে হচ্ছে কত? 2 কেজি বলেছে এর মাস। স্লাইডস অন এ প্যারালাল সারফেস অ্যাট এ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি একটা স্পিড অফ
4 মিটার/সেকেন্ড নিয়ে এটা হচ্ছে কি স্লাইড করছে। ইট ফলস অন অ্যান আনকম্প্রেস স্প্রিং অ্যান্ড প্রেস ইট আনটিল দ্য ব্লক বিকামস কমপ্লিটলি মোশনলেস। তাহলে এই স্প্রিংয়ে পড়েছে। দ্য ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন ইজ 15 নিউটন। তাহলে আমাকে যে ফোর্সটা মানে যে কাইনেটিক ফ্রিকশন, যে ফ্রিকশনটা কাজ করছে, ঠিক আছে, ধরো সেই ফ্রিকশনটা ধরো যদি বস্তুটা সামনের দিকে যায় তাহলে ফ্রিকশন হচ্ছে পিছনের দিকে কাজ করবে। এখানে সেই ফ্রিকশনের মান আমাকে কত বলেছে 15 নিউটন। তারপরে কী বলে, তা বলছে দেন দ্য স্প্রিং কনস্ট্যান্ট ইজ 10,000 নিউটন পার মিটার। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট মানে এক্স স্প্রিং কনস্ট্যান্টের মান কত বলেছে 10,000 নিউটন পার মিটার। দেন দ্য স্প্রিং প্রেসিস, তাহলে স্প্রিং কতটা প্রেস করেছে সেটা আমাকে জানতে চাইছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যখনই ধরো এই যে বস্তুটা টু অ্যান্ড ফ্রো মোশন করবে, ঠিক আছে, তখন কী হবে, তখন হচ্ছে গিয়ে দেখো এই যে কাইনেটিক এনার্জি যেটা থাকবে, কারণ এই বস্তুটা তো মুভ করছে, বস্তুটা তো উপরের দিকে উঠছে না, বস্তুটা মুভ করছে, তাহলে আমাদের কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি যেটা আছে, এই কাইনেটিক এনার্জি সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্প্রিংয়ের মধ্যে যেই এনার্জিটা সঞ্চিত হয় তার সাথে সমান হয়ে যাবে। মানে এই কাইনেটিক এনার্জি কী হয়ে যাবে, এই কাইনেটিক এনার্জি কার সাথে সমান হবে, স্প্রিংয়ের মধ্যে যতটা পরিমাণ এনার্জি স্টোর হয় সেই স্টোর এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এবার এই স্প্রিংয়ের মধ্যে যে এনার্জি স্টোর হচ্ছে তার ফর্মুলাটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে স্প্রিংয়ের মধ্যে যে স্টোর এনার্জি তার ফর্মুলাটা কী হয় দেখো, স্প্রিংয়ের মধ্যে যে এনার্জি স্টোর হচ্ছে তার ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এক্স স্কোয়ার। কে মানে হচ্ছে কি দেখো, কে মানে হচ্ছে কি কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এখানে একটা এটার মান কে হবে, এক্স না, এটার মান হয়ে যাবে কে। তাহলে কে এর মান হয়ে গেল 10,000 নিউটন পার মিটার। আর এক্স যেটা, এক্স এর মানটা আমাকে বের করতে হয়। কে হচ্ছে কি দেখো, কে হচ্ছে কি এখানে স্প্রিং কনস্ট্যান্ট, কি বলতে হবে এটাকে, বলতে হবে স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে বলতে হবে স্প্রিং কনস্ট্যান্ট। আর এক্স মানে কি দেখো, এক্স মানে হচ্ছে কতটা প্রেস করছে, মানে স্প্রিং কতটা প্রেস করছে বা কতটা কম প্রেস হচ্ছে সেটা, যেটা মিটার বা সেন্টিমিটারে বেরোয়। এবার দেখো, তাহলে এই যে স্প্রিংয়ের মধ্যে যে স্টোর এনার্জি দ্যাট ইজ ইকুয়ালস টু যাবে কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। এটাই কাইনেটিক এনার্জির সমান হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল কাইনেটিক এনার্জির সাথে সমান। ব্যাস, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা এখন ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি। দেখো, তাহলে হাফ এম, এম এর মান হচ্ছে কি কত, এম এর মান হচ্ছে 2 কেজি, আর ভি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। এটাই ইকুয়ালস টু এগুলো হাফ ইন্টু কে মানে হচ্ছে 10,000 বলেছে, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার হয়ে গেল। দেখো এখানে কি হাফ হাফ কেটে গেল, তাহলে 2 ইন্টু 4 4 16, তাহলে 4 4 16 মানে কত হয়ে যাচ্ছে এখানে 32, তাই না? তাহলে 32 ইকুয়ালস টু হয়ে গেছে 10,000 এক্স স্কোয়ার। তাহলে 32 ইকুয়ালস টু হয়ে গেলো 10,000 এক্স স্কোয়ার। এবারে এখানে কত কাটাকুটি, দেখো একটা কাজ করি আমরা, 8 দিয়ে কাটলাম 4, 8 দিয়ে কাটলাম 2 16, 1250, তাই না? তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 1250, তাই তো? 8 8 8 আর 2 16, 5 আর 40, 0। এবার তাহলে 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম হচ্ছে গিয়ে 625, তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল 625। তাহলে দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2/625। তা বা এটাকে একটা কাজ করা যেতে পারে, এটাকে কি করা যেতে পারে, এটাকে বা এটা এই ক্যালকুলেশনটা এভাবে না করে নর্মালি আমরা এটাকে 32 দিয়ে রেখে দিই, ঠিক আছে? এটাকে নর্মালি আমরা কি করি, একটা কাজ করি, হাফ কেটে গেল তো, তাহলে 32 বাই হচ্ছে গিয়ে 10,000, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে এক্সের মান কী হচ্ছে, এক্সের মান হচ্ছে √32/10,000। দেখো নিচে থেকে তো 100 চলে আসবে। এবার 32 রুট করলে কত হয়, 32 রুট করলে কত হয়, দেখো 4 4 16, 5 5 20, 6 36, তার মানে 32 রুট যেটা সেটা 5 আর 6 এর মধ্যে হবে, তাই না? এটা হবে 5 আর 6 এর মধ্যে। তার মানে অ্যান্সার যে আছে, ঠিক আছে, অ্যান্সার যেটা আছে, দেখো তো সাপোজ ধরো 5 আর 6 এর মধ্যে, অ্যান্সার হচ্ছে কি 5 থেকে 6 এর মধ্যে, এবং এটা মিটারে বেরোবে, তাহলে অ্যান্সারটা মিটারে বেরোবে। কিন্তু দেখো এখানে মিটারও আছে আবার সেন্টিমিটারও আছে। দেখো 8.5 অ্যান্সার হবে না, তাহলে 5.5 মিটার বা 5.5 সেন্টিমিটার অ্যান্সার হবে, ঠিক আছে? এবার দেখো যদি মিটারে হয়, দেখো মিটারটাকে সেন্টিমিটারে নিলে কী হবে, নিচের 100টা কেটে যাবে না? মিটারকে সেন্টিমিটারে নিলে কি হবে, নিচের 100টা কেটে যাবে। তাহলে নর্মালি আমার অ্যান্সার 5.5 হতে পারে। 5 থেকে 6 মধ্যে দেখো দুটো অপশন দিয়ে রেখেছে, 5.5, 5.5। চলো আমি মানলাম কিছুক্ষণের জন্য যে এটার অ্যান্সারটা 5.5ই হবে। এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার ধরো 5.5ই হবে, ঠিক আছে? তো এবার একটা জিনিস দেখো তুমি, এবার দেখো যখন আমি মিটারটাকে সেন্টিমিটারে নেবো না, যখন আমি মিটারটাকে সেন্টিমিটার নেবো তখনই আমার এই 100 নিচের 100টা কেটে যাবে, তাহলে অ্যান্সার 5.5 সেন্টিমিটার হবে, 5.5 মিটার তো হবে না তাহলে অ্যান্সার, ঠিক আছে? তাই এখানে তো আমরা আমাদের যেহেতু ক্যালকুলেটর প্রোভাইড করা হবে না, তাহলে এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের বুদ্ধি লাগিয়ে আমাদের মিডিলের মানটা বের করতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে, দেখো নেক্সট কোশ্চেনটা বলছে হচ্ছে কি, ইফ দ্য ওয়েট অফ অ্যান, দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে ইফ দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট, ইফ দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ 200 নিউটন। তাহলে
ওর যে ওয়েট ডাব্লিউ কত বলেছে আমাকে, ধরো 200 নিউটন, ফাইন্ড ইটস মাস, তাহলে এখানে আমাকে মাস বের করতে বলেছে, তাহলে আমাকে কী করতে বলেছে, এখানে মাস বের করতে বলেছে। তাহলে দেখো ওয়েট, তাহলে ওয়েট ইকুয়ালস টু আমরা কি জানি, এম ইন্টু জি, এম ইন্টু জি, তাহলে 200 ইকুয়ালস টু হচ্ছে এম, আর জি এর মান 10 ধরলাম, তাহলে এম এর মান কত হচ্ছে, এম এর মান হয়ে গেল 20, তাই না? তাহলে এম এর মান হয়ে গেল কত, এম এর মান হয়ে গেল 20, কিন্তু 20 হবে অ্যান্সার কেজিতে। হ্যাঁ, দেখো তারপরে এই কোশ্চেনটা দেখো, দ্য মোমেন্টাম অফ এ বডি ইজ 50 কেজি মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে ভি বলেছে কত, ভি বলেছে 5 মিটার পার সেকেন্ড, আর মোমেন্টাম তাহলে পি এর মান কত বলেছে আমাকে, 50 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বডি, তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি এম ইন্টু ভি, এম ইন্টু ভি, তাহলে 50 ইকুয়ালস টু হয়ে গেলো এম ইন্টু ভি এর মান হয়ে গেল 5, তাহলে এম এর মান হয়ে গেল কত, 10, তাহলে এম এর মান হয়ে গেল 10 কেজি, তাহলে এম এর মান হয়ে গেল 10 কেজি। ওকে, তো নেক্সট কোশ্চেনের দিকে এগোই আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে, দেখো নেক্সট কোশ্চেনটা বলছে হচ্ছে কি, ইফ ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন আর গিভেন দেন ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য মাস। দেখো একটা ফর্মুলা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে ফোর্সের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ফোর্স ইকুয়ালস টু কী হয়, ফোর্স ইকুয়ালস টু হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্সের ফর্মুলা। এবার দেখো তাহলে এফ ইকুয়ালস টু হয় কি, এম ইন্টু এ, তাহলে এম এর মান কী হবে, এম এর মান হবে এফ বাই এ, তাহলে এম এর মান কী হবে, এফ বাই এ, মানে ফোর্স বাই অ্যাক্সেলারেশন, মানে হয়ে গেল ফোর্স বাই অ্যাক্সেলারেশন। এটা দেখো, অ্যাট এনি মুভমেন্ট দ্য অ্যাক্সেলারেশন অফ এ রকেট ইজ প্রপোর্শনাল টু দ্য nth পাওয়ার অফ দ্য ভেলোসিটি অফ দ্য রিলিজড গ্যাস, দ্য ভ্যালু অফ দ্য n শুড বি। তাহলে এখানে কি বলেছে যে অ্যাট এনি মুভমেন্ট দ্য অ্যাক্সেলারেশন অফ এ রকেট ইজ প্রপোর্শনাল টু দ্য nth পাওয়ার অফ ভেলোসিটি। মানে এখানে কি বলছে বলো, দেখো অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু আমরা কি জানি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাই না? অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে বুঝতে পারছো, দেখো এখানে চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভি এর মাথায় কোনো পাওয়ার আছে, মানে স্কোয়ার আছে বা কিউব আছে, কিছু নেই, তাই তো? কিছু কি আছে, কিছু নেই। তাহলে দেখো এখানে ভি এর মাথায় কিছুই নেই, তাই তো? তার মানে এটা কি হতে পারে, দেখো দেখো এখানে যেহেতু অ্যাক্সেলারেশন মানে কি, দেখো যেহেতু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, দেখো যেহেতু অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম না, ফলে যেহেতু অ্যাক্সেলারেশনের মাথায় কোনো স্কোয়ার নেই, তাহলে এই 2 - 2 তো কোনোদিন অ্যান্সার হবে না, ঠিক আছে? দেখো -1 মানে কি বলতো, দেখো যদি এখানে অ্যাক্সেলারেশন মানে আমি যদি বলতাম যে ধরো v2 - v1/t, তো যদি এটা কি হতো যে অ্যাক্সেলারেশন যদি v এর -1 এর সাথে প্রপোর্শনাল হতো, তাহলে কি দাঁড়াতো, তাহলে এটাই দাঁড়াতো না যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু 1/v, তাই না? 1/v হতো, কিন্তু ফর্মুলা তো এটা না, তাহলে v এর মাথায় মাইনাসও আসবে না, তাহলে এর মান হচ্ছে 1, মানে কি হবে, এর মান হয়ে যাবে এখানে 1। মানে দেখো কিছুই না, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এবার এই ভেলোসিটি, তার মানে বলতে পারি যে অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির সাথে সমানুপাতিক, যদি ভেলোসিটি বাড়ে তাহলে অ্যাক্সেলারেশন বাড়বে, তাই না? যদি ভেলোসিটি বাড়ে তাহলে অ্যাক্সেলারেশন বাড়বে, তাহলে ভি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ব্যাস, তাই জন্য এটা কি হলো, তাই জন্য এন এর মান হয়ে গেলো 1, কারণ আমাকে nth পাওয়ার বলেছিল, তাহলে এন এর মান হয়ে গেলো এখানে 1। ওকে, এই ছিল তাহলে ভিডিও। দেখো তাহলে আজকে ভিডিওটা আমি এতদিনে রাখলাম, আরও কয়েকটা কোশ্চেন বাকি রয়ে গেল, ওই কোশ্চেনটা আমি নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করবো। ওকে, তো চলো, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। ওকে, তো চলো নেক্সট আবার ইম্পর্টেন্ট ভিডিওতে আবার দেখাবে তোমাদের সাথে, ততক্ষণ পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, বাই।